ঘাটতির কারণে চাল পেঁয়াজের দাম বাড়ে মন্তব্য পরিকল্পনা প্রতিমন্ত্রী। সঠিক পরিসংখ্যানের অভাবে নিয়ন্ত্রণ কঠিন বললেন বাণিজ্য মন্ত্রী। স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সহজে যাওয়া যাবে কুয়াকাটা। ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে $1 বিলিয়ন পণ্য রপ্তানি সম্ভব, আশা সালমান এফ রহমানের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যস্বত্বভোগীদের কারণে নয়, বরং ঘাটতির কারণে চাল পেঁয়াজের মতো কৃষি পণ্যের দাম বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দাবি, উৎপাদন ও চাহিদার সঠিক পরিসংখ্যানের অভাবেই বাজার নিয়ন্ত্রণ কঠিন হচ্ছে। রোববার রাজধানীর একটি হোটেল এক অনুষ্ঠানে কথা বলেন তারা। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মতে গত 50 বছরে দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। 1972-73 সালে চালের উৎপাদন ছিল 1,08,00,000 টন, যা বর্তমানে দাঁড়িয়েছে প্রায় 4 কোটি। আলুর উৎপাদন বেড়েছে 12 গুণ, কিন্তু তারপরও সুফল পাচ্ছে না সাধারণ ভোক্তারা। ভালো উৎপাদনের কথা বলা হলেও বাজারে প্রতিনিয়ত বাড়ছে কোনো না কোনো ভোগ্যপণ্যের দাম। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাড়তি দাম নিয়ন্ত্রণে মূল্য নির্ধারণ নয়, বাড়াতে হবে সামগ্রিক উৎপাদন। খাদ্যপণ্যের চাহিদার চেয়ে উৎপাদন কম থাকলে দাম নাগালে রাখা কঠিন হবে। বাজার উৎপাদককে সহায়তা করবে, মধ্যস্বত্বভোগীকে সহায়তা করবে, ভোক্তাকে সহায়তা করবে। তিনজনের স্বার্থ সরকারকে সমভাবে দেখতে হবে। একজনের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আরেকজনের স্বার্থ দেখা যাবে না, দেখা উচিত নয়। তো সেই কারণে কৃষিক্ষেত্রে একটা ব্যাপক ভুল ধারণা আছে যে মধ্যস্বত্বভোগীরা সব লাভ করে নিয়ে যায়। এটি কৃষিক্ষেত্রে অবাস্তব। সরকারিভাবে চলতি বছর 24 লাখ টন চাহিদার বিপরীতে 23 লাখ টন পেঁয়াজ উৎপাদনের কথা বলা হলেও অস্থিরতা কমেনি। বাজার নিয়ন্ত্রণের জন্য যে কোনো কৃষিপণ্যের সঠিক পরিসংখ্যান জরুরি বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। আমার বিশেষ অনুরোধ কৃষিবিদদের কাছে যে এমন কিছু বীজ আপনারা চিন্তা করেন, হয়তো করছেন বাই দিস টাইম। আমি শুনি যে কৃষিমন্ত্রী মহোদয় বলেছেন আমাকে যে এই সেপ্টেম্বর অক্টোবরের দিকে যে কোনো প্রোডাক্ট আসে অথবা লং টার্ম ধরে রাখা যায়, পাশাপাশি প্রিজার্ভ করারও সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তবে কৃষিমন্ত্রীর দাবি, দেশে খাদ্য উৎপাদনে কোনো সংকট নেই। বর্তমানে পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য উৎপাদনে সরকার বেশি জোর দিচ্ছে। আমরা অনেক বেশি চাল খাই, অনেক বেশি ভাত খাই। আমরা যদি ভাতেরই কনজাম্পশন কমাতে পারি তাহলে আমাদের চালের যে দরকার এটা অনেক কমে যাবে। এত চাল, প্রায় 400 গ্রাম চাল আমরা প্রতিদিন খাই। পৃথিবীর অনেক দেশে 200 গ্রাম চালও খায় না। কাজেই বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে দানা জাতীয় খাদ্যে অনেক আগেই সফল হয়েছে। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষিখাতে কার্যকর গবেষণার জোর দেওয়া হচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পায়রা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুর উদ্বোধন ঘোষণা করেন তিনি। সরকার প্রধান বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে দেশ অনেক এগিয়ে যাবে। পায়রা সেতু চালু হয় পর্যটনের পাশাপাশি পায়রা বন্দর সহ ওই এলাকার অর্থনৈতিক উন্নতি হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী। পটুয়াখালীর পায়রা নদীর উপর প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ বহু প্রতীক্ষিত পায়রা সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হলো। গণভবন থেকে এই সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাথে ঢাকা সিলেট ও ঢাকা তামাবিল মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পায়রা সেতু চালুর ফলে ঢাকা কুয়াকাটা সড়ক যোগাযোগ যেমন সহজ হলো, তেমনি বন্দর সহ ওই এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপটেরও পরিবর্তন হবে। এখানে পর্যটনেরও সুযোগ হবে, আর সবচেয়ে বড় কথা যে পায়রায় আমরা পোর্ট তৈরি করছি, সেখানে ব্যবসা বাণিজ্যেরও সুযোগ সৃষ্টি হবে, আর সমগ্র বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। পদ্মা সেতুর নির্মাণ কাজেরও সমাপ্ত এবং ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে আগামী বছরই এটা চালু হবে। কাজে পদ্মা সেতু চালু হলে পরে আর দক্ষিণাঞ্চলের মানুষের কোনো আর কষ্ট থাকবে না। শেখ হাসিনা বলেন, দেশে গণতন্ত্রের পথ চলা ব্যাহত করতে ইচ্ছাকৃতভাবে নানা ঘটনা ঘটাচ্ছে একটি গোষ্ঠী। কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেই সাথে অপপ্রচারও চালানো হয়। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। তারা কি চায়? তারা এদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেটা তারা চায় না।
একটা অস্বাভাবিক পরিস্থিতি হলে পরে তাদের একটু কদর বাড়ে, সেই জন্য তাদের একটা সবসময় তারা এই উন্নয়নটা আর দেখে না, বরং ধ্বংসই তারা করতে চায়। তবে বাংলাদেশের উন্নয়ন কেউ আর ব্যাহত করতে পারবে না জানিয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাশীল অবস্থানে। আজকের বাংলাদেশ আর কেউ হেয় করে দেখতে পারে না। আজকের বাংলাদেশের নাম বললে সবাই সম্মান করে এবং বাংলাদেশ আজকে সারা বিশ্বে একটা মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষিণ অঞ্চল। এই এলাকার উন্নয়নে তার সরকার কাজ করে চলছে জানালেন প্রধানমন্ত্রী। এই অঞ্চলটা যেন জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিকার হতে হলো। স্বল্প সময় বিশ্বমানের পণ্য তৈরিতে বাংলাদেশের বেসরকারি খাতের সক্ষমতা প্রশংসনীয়। বেক্সিমকো পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। করোনা সংকট মোকাবেলায় বেক্সিমকোর সফলতা অভিভূত তিনি। দেশের অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন ব্রিটিশ হাই কমিশনার। করোনা মহামারীতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর অভাবে পুরো বিশ্ব যখন উদ্বিগ্ন, তখন পিপিই উৎপাদনে যাওয়ার উদ্যোগ নেয় বেক্সিমকো। এজন্য যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সহযোগিতা চায় দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপ। বিভিন্ন দেশ থেকে যন্ত্র ও কাঁচামাল এনে 1 বছরের কম সময়েই 25 একর জমিতে গড়ে তোলে দক্ষিণ এশিয়ার প্রথম পিপিই ইন্ডাস্ট্রিয়াল পার্ক। পিপিই উৎপাদনে ল্যাব সুবিধা দিচ্ছে ব্রিটিশ জায়ান্ট ইন্টারটেক। রোববার পিপিই পার্ক পরিদর্শনে আসেন ব্রিটিশ হাই কমিশনার। ঘুরে দেখেন গাউন, মাস্ক, হেড ও শু কাভার উৎপাদন প্রক্রিয়া। অল্প সময়ে এমন অসাধারণ একটা উদ্যোগ দেখে আমি অভিভূত। বাংলাদেশের উদ্যোক্তাদের সক্ষমতায় আমি সব সময় মুগ্ধ। অতি দ্রুত কাঁচামাল সংগ্রহ করে পণ্য উৎপাদনের সক্ষমতা রাখেন তারা। হাই কমিশনার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক ক্রমশ পরিবর্তন ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পণ্যের গুণগত মান নিশ্চিতে ইন্টারটেক ও বেক্সিমকোর এই বন্ধন প্রশংসনীয়। এই ধরনের ভ্যালু অ্যাডেড সেবার মাধ্যমে বাংলাদেশের উন্নতিতে যুক্তরাজ্য আরও অবদান রাখবে। দুদেশের বিনিয়োগ ও বাণিজ্য আরও বাড়বে। এ সময় বেক্সিমকো টেক্সটাইলের সিইও পিপিই পার্কের আরও সম্প্রসারণের কথা জানান। বলেন, $250 বিলিয়ন পিপিইর বৈশ্বিক বাণিজ্যের বড় অংশীদার হবে বাংলাদেশ। এটা সবে শুরু আমাদের। এখানে আমাদের প্রচুর জমি আছে যেখানে আমরা পিপিই পার্ক সম্প্রসারণ করব। এরই মধ্যে আমরা বিশ্বের কয়েকটি নামকরা ব্র্যান্ডকে পণ্য সরবরাহ করেছি। আমরা আরও অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছি। পরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কও পরিদর্শন করেন ব্রিটিশ হাই কমিশনার। ঘুরে দেখেন চলমান ও নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে খুব শিগগিরই কয়েক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা সম্ভব। রোববার রাজধানীর এফবিসিসিআই সভা কক্ষে এক কর্মশালায় কথা জানান প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্লু ইকোনমিকে কাজে লাগাতে পারলে দেশের বেকারত্ব দূর হবে এবং অর্থনীতির চাকা আরও বেগবান হবে। বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জলরাশির মাঝে ছড়িয়ে আছে বিপুল সম্পদ। এই সমুদ্রের প্রায় 1,19,000 বর্গ কিলোমিটারের মালিকানা বাংলাদেশের। সেখানে আছে তেল, গ্যাস, মূল্যবান বালু, ইউরেনিয়াম সহ বিভিন্ন সামুদ্রিক খনিজ। আরও আছে মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার। তবে বাংলাদেশের সমুদ্র সম্পদ ব্যবহারে এখনও যথেষ্ট উদ্যোগ নেই। ব্লু ইকোনমির সম্ভাবনা ও করণীয় নিয়ে রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং এফবিসিসিআই এক কর্মশালার আয়োজন করে। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার বক্তব্যে বলেন, বেসরকারি খাতের বিনিয়োগের নতুন ক্ষেত্র হতে পারে এই ব্লু ইকোনমি। বাংলাদেশের বেসরকারি খাতের জন্য কিন্তু নতুন বিনিয়োগ করার কিন্তু ভালো আমাদের আজকে আমরা অনেক সুন্দর সুন্দর আইডিয়াজ আমরা পেয়েছি। আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আপনারা কিন্তু এই সেক্টরগুলিতে আপনারা কিন্তু দেখেন কিভাবে এখানে কি potential আছে to invest in these new areas and in these new sectors. ইনশাআল্লাহ আমাদের ব্লু ইকোনমিরও কয়েকটি খাতে কিন্তু আমরা খুব শিগগিরই $1 বিলিয়ন কিন্তু এক্সপোর্ট ইনশাআল্লাহ আমরা ক্রস করতে পারবো। কর্মশালায় বক্তারা বলেন, ব্লু ইকোনমিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ কাজ করলে দেশের অর্থনীতি বেগবান হবে, সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান। আমরা ব্লু ইকোনমিকে সত্যিকারে এটা একটি সেক্টর হিসেবে দেখতে চাই। আমি বিশ্বাস করি যে এখানে যারা আছেন প্রাইভেট সেক্টরের আমাদের বিজনেস লিডার্স
তারা চিন্তা করবেন এবং যেই সুযোগের কথা বলা হয়েছে সেটি গ্রহণ করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। 2041 সালে উন্নত দেশ হব, এই যে টার্গেটগুলি, এই টার্গেটগুলি অ্যাচিভ করতে হলে আমাদেরকে কর্মসংস্থান লাগবে, আমাদের এক্সপোর্ট লাগবে, আমাদের ফরেন ইনভেস্টমেন্ট লাগবে। আমি মনে করি আমাদের এই সমুদ্র সীমা যেটা ব্লু ইকোনমি, এটা একটা বিশাল বড় সম্ভাবনা, যেখান থেকে আমাদের কর্মসংস্থান হতে পারে, যেখানে আমাদের এক্সপোর্ট হতে পারে, যেখানে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট হতে পারে। দেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগ ও বিভিন্ন উদ্যোগ বিষয়ে মন্ত্রণালয়গুলোর সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিন একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। বড় দর পতনের কবলে 2 স্টক এক্সচেঞ্জ, ডিএসইতে প্রধান সূচক কমেছে 71 পয়েন্ট। এবারে শেয়ার বাজারের খবর। আবারও পতনের ধারায় দেশের 2 স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় পতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। এ সময় ডিএসইতে প্রধান সূচক কমেছে প্রায় 71 পয়েন্ট এবং দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া 78 ভাগ প্রতিষ্ঠান। তবে লেনদেন বেড়েছে 160 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 123 পয়েন্ট। রোববার সূচকের পতন দিয়ে দিনের শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। সারাদিন উত্থান পতনের পর লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 70.52 পয়েন্ট কমে অবস্থান করছে 7005 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1471 কোটি 4 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের থেকে 160 কোটি 7 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেওয়া 375টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারানোর তালিকায় বেশিরভাগ প্রতিষ্ঠান, যার মধ্যে দর বেড়েছে মাত্র 57টির, কমেছে 292টির এবং অপরিবর্তিত আছে 26টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার তালিকায় প্রথম অবস্থানে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মা এবং তৃতীয় অবস্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে আমরা টেকনোলজিস, দ্বিতীয় বীজ হ্যাচারি এবং তৃতীয় অবস্থানে বেক্সিমকো লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 122.78 পয়েন্ট। লেনদেন হয়েছে 49 কোটি 99 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশি লাভের প্রলোভন দেখিয়ে প্রায় 20,000 গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মিরপুরের কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির বিরুদ্ধে। গ্রাহকদের সঞ্চয় ফেরত দেওয়া হচ্ছে না, এমনকি টাকা ফেরত চাইতে গেলে মারধর করা হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। কোনো চোর বা ছিনতাইকারী পেটানোর দৃশ্য নয় এটি। মিরপুরে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিসের এক কর্মকর্তাকে মারধর করছেন গ্রাহকেরা। তাদের অভিযোগ, সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন টালবাহানা করা হচ্ছে। এমনকি এই কর্মকর্তা সহ কয়েকজন তাদের মারধরও করে। নিয়ে আমার হুমকি দিছে, পরে 7-8 জনে নিয়ে মারছে, আর আমার কয় বাইন্দা থুইব, কয় তোর কোন বাপ আছে লই আয়। তুই টাকা নিতে আসিস, তোর টাকাই পাবি না, কিসের টাকা? এরকম আমার মেন কপি নিয়ে গেছে আমার হাতের থেকে। এর কিছুক্ষণ পরই কাঁদতে কাঁদতে রূপা নামক একজনকে 5 তলা থেকে নিচে নামতে দেখা যায়। জিজ্ঞাসা করা মাত্রই টাকা ফেরত চায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী। জসিম গ্রুপের অধীনে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ বেশিরভাগ গ্রাহকের। বেশি লাভের প্রলোভন দেখে ডিপোজিট ও ডিপিএস এর নামে তাদের কাছ থেকে টাকা নিয়ে ফেরত দিচ্ছে না প্রতিষ্ঠানটি। 80,000-এর 28 তারিখের ডেট দিয়েছেন উনি অন ব্যাংকের ওনার অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স। উনি কি আমাদের সাথে কি এই যে এতগুলো লোকের উনি কি ফাইজলামি করতেছে? চেক দিলেও অ্যাকাউন্টে টাকা নেই, অন ব্যাংকে টাকা নেই, মালিকের কোথা থেকে টাকা দেবে? এ বিষয়ে কথা বলতে রাজি নয় কর্ণফুলী মাল্টিপারপাজের কর্ণধার মোহাম্মদ জসিম। তবে প্রতিষ্ঠানের পরিচালক শাকিল অভিযোগের সত্যতা স্বীকার করেন। দিচ্ছি, এটা কিন্তু কারো মুখে আসতেছে না, দিচ্ছি না, এটা সবার মুখে আসতেছে। সর্বোচ্চ হলে 3 থেকে 4 কোটি টাকা হবে, 3 থেকে 4 কোটি। আমরা আগামী 3 মাসের ভিতরেই আমরা টাকা দিয়ে ফিনিশিং দিয়ে দিব। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ মিরপুর বিভাগের উপকমিশনারের। এরা খুব ভয়াবহ, বহু মানুষকে প্রতারিত করছে।
অনেকে নিঃস্ব হয়ে গেছে তাদের কারণে। আপনি অভিযোগ দিতে বলেন, আজকে থানায় যেতে বলেন, মামলা করতে বলেন, সবগুলোকে ধরে নিয়ে আসেন। যদি মামলা না নেয় আমাকে ফোন দিতে বলেন, আমি ওই সিরিয়াসভাবে ব্যবস্থা নিব। প্রতিষ্ঠানটি প্রায় 20,000 গ্রাহকের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রভাবে নানা ধরনের অর্থনৈতিক জটিলতার মুখে যুক্তরাজ্য। দেশটিতে পণ্য বিক্রি কমলেও করোনা মহামারী শুরু থেকে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির হার, ফলে বাসা ভাড়া, বিভিন্ন পরিষেবা বিল বা ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়েছে সেখানকার নিম্ন আয়ের প্রায় 38 লাখ পরিবার। করোনা মহামারী শুরুর পর যুক্তরাজ্যে 4 দফায় জারি করা লকডাউন শেষ হয় 19 জুলাই। তবে এই সময়ের মধ্যেই টালমাটাল দেশটির অর্থনীতি। স্বাভাবিক কার্যক্রম শুরু হলেও সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় যুক্তরাজ্যে দফায় দফায় বাড়ছে নিত্যপণ্যের দাম ও ব্যবসা পরিচালনার খরচ। ব্রিটিশ পরিসংখ্যান বিভাগ বলছে, সেপ্টেম্বরে দেশটিতে ভোক্তা মূল্যসূচক বেড়েছে 3.2%, যা আগস্টে ছিল 3.1 মূল্যস্ফীতি বাড়লেও যুক্তরাজ্যে টানা 5 মাস ধরে কমছে খুচরা পর্যায়ে পণ্য বিক্রির পরিমাণ। সেপ্টেম্বরে দেশটিতে খুচরায় পণ্য বিক্রি কমেছে 0.2%। আসবাবপত্র, গৃহস্থালী পণ্যসহ খাদ্য বহির্ভূত পণ্যের বিক্রি কমার হার সবচেয়ে বেশি। তবে চাহিদা বেশি থাকায় সেপ্টেম্বরে জ্বালানি বিক্রি বেড়েছে প্রায় 3%। বেড়েছে সার্বিক জীবনযাত্রার খরচও। ব্রিটিশ অর্থনীতির মন্দায় সবচেয়ে বেশি বিপাকে দরিদ্র পরিবারগুলো। দাতব্য প্রতিষ্ঠান জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশনের গবেষণা বলছে, যুক্তরাজ্যের 1.16 লাখ কর্মজীবী পরিবারের 1/3 বার্ষিক আয় 25,000 পাউন্ড বা তারও কম। দৈনন্দিন সেবার বিল এবং ঋণ পরিশোধে হিমশিম প্রায় 38 লাখ পরিবার। এই সংখ্যা মহামারীর আগের সময়ের তুলনায় 3 গুণ বেশি। এদিকে আগামী বছরের শুরুতেই মূল্যস্ফীতির হার 5% ছাড়াবে বলে আশঙ্কা ব্যাংক অফ ইংল্যান্ডের। তাই শিগগিরই সুদের হার বাড়ানোর ইঙ্গিত দেওয়া হয়েছে। এছাড়াও ইংল্যান্ডের নিম্ন আয়ের মানুষদের 6.50 লাখ পাউন্ড সহায়তার ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।